রাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ বলছেন, স্বাধীনতার ৫৪ বছরে বৈষম্য কমানো এখনো রাষ্ট্রের কেন্দ্রীয় এজেন্ডা ছিল না। ২০২৪ সালের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী তকমা পেলেও বাস্তবে বৈষম্য কমানোর দৃশ্যমান অগ্রগতি নেই। তাই আশঙ্কা, বাংলাদেশ কি আবারও কোনো এক লাল জুলাইয়ের দিকেই হাঁটছে? এই প্রশ্নটা আবেগের না, এটা বাস্তব প্রশ্ন। ২০২৫ সালের ১০ ডিসেম্বর প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মোট সম্পদের ৫৮% মালিক সমাজের উপরের ১০% মানুষ। আরও ভয়াবহ তথ্য হল, মাত্র ১% মানুষের হাতে আছে দেশের ২৫% সম্পদ। অন্যদিকে দেশের অর্ধেক মানুষ অর্থাৎ ৫০% নাগরিক মিলেও জাতীয় সম্পদের মাত্র ৪.৭% মালিক। একবার ভাবুন, অর্ধেক জনগোষ্ঠীর হাতে যদি থাকে মাত্র ৪.৭% সম্পদ, তাহলে রাষ্ট্রের ভারসাম্য কোথায়? আরেকটি প্রশ্ন সামনে আসে যে, এই বৈষম্য শুধু অর্থনৈতিক নাকি এর রাজনৈতিক প্রভাবও আছে? অর্থনৈতিকভাবে শীর্ষে থাকা গোষ্ঠী স্বাভাবিকভাবেই জাতীয় ও স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে। নির্বাচন প্রক্রিয়া, নীতি নির্ধারণ, প্রশাসনিক কাঠামো সবখানেই তাদের প্রভাব থাকে। ২০২৬ সালের নির্বাচনে কোটিপতিদের একচেটিয়া উপস্থিতি এই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে। যখন সম্পদ ও ক্ষমতা একই হাতে কেন্দ্রীভূত হয়, তখন নীতিও অনেক সময় সেই গোষ্ঠীর পক্ষে ঝুঁকে পড়ে। ফলে বৈষম্য শুধু টিকে থাকে না, বাড়তে থাকে। বাংলাদেশে এখনো প্রায় ২০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, যারা মাসে প্রায় ৪,০০০ টাকা আয় করে, যারা ন্যূনতম জীবন ধারণের লড়াইয়ে আছে। অন্যদিকে অক্সফাম ইন্টারন্যাশনালের মতে বাংলাদেশের ১১৫ জন মানুষের সম্পদ ১০ কোটিরও বেশি মানুষের সমান। এই ফারাক কেবল আয়ের না, এটা সুযোগের ফারাক। যারা কম আয় করে তারা ভালো শিক্ষা পায় না, মানসম্মত স্বাস্থ্যসেবা পায় না, প্রশিক্ষণ পায় না। ফলে তারা দারিদ্র্যের এক দুষ্ট চক্রে আটকে যায়। বাবা দরিদ্র, সন্তানও দরিদ্র, বাবা অশিক্ষিত, সন্তানও অশিক্ষিত। এই চক্র ভাঙার জন্য রাষ্ট্রের নীতিগত হস্তক্ষেপ দরকার। ন্যায্য করনীতি, সামাজিক সুরক্ষা, মানব সম্পদে বিনিয়োগ। এবার আসি করের প্রসঙ্গে। রাষ্ট্রের আয় কোথা থেকে আসে? নাগরিকের কর থেকে। কিন্তু বাংলাদেশে করদাতার সংখ্যা খুবই সীমিত। ফলে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের বড় অংশ নির্ভর করে ভ্যাটের উপরে। ভ্যাট হল ভোক্তা কর, যা ধনী গরিব সবাই একই হারে দেয়। অর্থাৎ গরিব মানুষের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা বেশি পড়ে। এখানে প্রশ্ন, রাষ্ট্র কি প্রগতিশীল কর ব্যবস্থা গড়ে তুলেছে? সম্পদের সুষম বন্টনের জন্য কি পর্যাপ্ত তথ্যভিত্তিক সম্পদ সুমারিক হয়েছে? কোথায় সম্পদ পুঞ্জীভূত, কোথায় সীমিত, এই তথ্য ভাণ্ডার ছাড়া কি কার্যকর নীতি সম্ভব? যতদিন রাষ্ট্রের আয় কাঠামোগতভাবে শক্তিশালী না হবে, ততদিন উন্নয়নও টেকসই হবে না। বড় অবকাঠামো প্রকল্প হয়তো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারে, কিন্তু মানব সম্পদে বিনিয়োগ ছাড়া সেই উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনৈতিক বৈষম্য সামাজিক অস্থিরতার জন্ম দেয়। যখন মানুষ দেখে পরিশ্রম করেও সুযোগ পায় না, যখন দেখে আইন, বিচার, শিক্ষা সবকিছুই প্রভাবশালীদের জন্য সহজলভ্য, তখন অসন্তোষ জমতে থাকে। ইতিহাস বলে, দীর্ঘমেয়াদী বৈষম্য শেষ পর্যন্ত বিস্ফোরণের রূপ নেয়। বাংলাদেশের মানুষ যখন বৈষম্য বিরোধী ভাষা শিখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষিত তরুণ প্রজন্ম, নাগরিক সচেতনতা সব মিলিয়ে এখন প্রশ্ন আরও জোরালো। যদি অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত না হয়, যদি ধনী গরিব ব্যবধান কমানো না যায়, তবে রাজনৈতিক পরিবর্তনও স্থায়ী শান্তি আনতে পারবে না। তাহলে সমাধান কোথায়? প্রথমত, প্রগতিশীল কর ব্যবস্থা শক্ত করা। দ্বিতীয়ত, সম্পদ ও আয়ের নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি করা। তৃতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঠামোগত বিনিয়োগ। চতুর্থত, রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা। রাষ্ট্রের অর্থনীতি যদি সুষম না হয়, তবে রাষ্ট্রের রাজনীতিও স্থিতিশীল হয় না। অর্থনৈতিক ন্যায় বিচার ছাড়া গণতন্ত্র কেবল প্রক্রিয়া হয়ে থাকে, অর্থবহ কাঠামো হয়ে ওঠে না। আজকের বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন হলো, আমরা কি বৈষম্য কমানোর পথে হাঁটব, নাকি একই কাঠামো টিকিয়ে রেখে নতুন অস্থিরতার অপেক্ষা করব?
লাল জুলাই কেবল একটি প্রতীক, এটি একটি সতর্কবার্তা। অর্থনৈতিক ভারসাম্যহীনতা দীর্ঘদিন চাপা থাকে না। রাষ্ট্র যদি শোনে, নীতি বদলায়, সম্পদ বন্টনে ন্যায় বিচার আনে, তবে পরিবর্তন স্থায়ী হবে। আর যদি না আনে, তবে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে পারে। এখন সিদ্ধান্ত নেবার সময়, আমরা রাজনীতি বদলাবো নাকি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত বদলাবো?